দর্শকরা, খুল্লাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আপনারা জানেন যে আমি একটা তালিকা আপনাদের সামনে প্রকাশ করেছিলাম যে কোন কোন 22 বিধায়কের নাম কাটা যেতে পারে আগামী টিকিট প্রাপ্তিতে, এবং সেই তালিকায় আমরা দেখেছিলাম যে মিহিরকান্তি সোম উধারবন্দের বিধায়ক, তার নাম রয়েছে। এবং এটা জানার পরে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে, কারণ এটাই যে উধারবন্দে কিন্তু কোনোবারই বিজেপির জন্য লড়াইটা সহজ ছিল না। যদি আপনি উধারবন্দের স্বাধীনতার পর থেকে উধারবন্দে ভোটের প্রবণতা দেখেন, তাহলে দেখবেন উধারবন্দ কিন্তু তেমনভাবে কোনোদিনই বিজেপির প্রভাব বিস্তার করতে পারছিল না একটা সময়। এমনকি 1991 সালে রাম মন্দিরের হাওয়ায় যখন বরাকে বিজেপি প্রায় 9টা আসন পেয়েছিল, সেই সময় কিন্তু উধারবন্দ বিজেপির দখলে আসেনি। এটা একটা ঘটনা। এবং পরবর্তীতে অগপ আমলে উধারবন্দে উপনির্বাচনে জগন্নাথ সিংয়ের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র অজিত সিং জয়লাভ করেছিলেন। এরপর থেকে টানা 4 বার অজিত সিং উধারবন্দের বিধায়ক হয়েছেন। 2011 সালে তিনি রেকর্ড ভোটে 47,000 ভোটে হারিয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে। তাই উধারবনটা কিন্তু কোনো সময়ই বিজেপির জন্য খুব একটা সহজ আসন ছিল না, এবং এখনও নয়। এর প্রমাণ আমি দেখাচ্ছি। 2016 সালে এখানে জিতেছিলেন মিহিরকান্তি সোম বিজেপির প্রার্থী, অজিত সিং হেরেছিলেন। 2021 সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে অজিত সিং হেরেছিলেন সামান্য ভোটে, 2000-এর মতো ভোটে। তার মানে অজিত সিং কিন্তু এখনও উধারবন্দে একটা ফ্যাক্টর, এবং তিনি যে কংগ্রেস টিকিট পাবেন এটা প্রায় নিশ্চিত। এবং ঠিক এরকম একটা অবস্থায় মিহির সোমের নাম না থাকলে সবচেয়ে যে ব্যক্তিটি অত্যন্ত খুশি হয়েছেন বলে আমার কাছে খবর আছে, তিনি হলেন অজিত সিং। কারণ মিহির সোম পরপর দুবারের বিধায়ক, এবং তার অনেকটা অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠানের বিরোধিতা অবশ্যই তার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার কিন্তু একটা সার্বিক গ্রহণযোগ্যতা রয়েছে উধারবন্দে। এবং অন্য যে প্রার্থীরা যারা আছেন, যারা দাবিদার, তাদের চাইতে তিনি যে ক্ষেত্রে অনেকটাই অজিত সিংকে অসুবিধায় ফেলতে পারবেন সেটা বলার অপেক্ষা রাখে না। এই অজিত সিংকে মিহির সোম ছাড়া অজিত সিংকে কে আটকাতে পারবেন, বিজেপির এমন কে আছেন, এটা নিয়ে একটা চর্চা ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকগুলো নাম কংগ্রেসের উঠে আসছে, কিন্তু মাফ করবেন, অনেকগুলো নাম বিজেপিতে উঠে আসছে, কিন্তু এরা কেউই আগে নির্বাচন খেলেননি, সবই নতুন মুখ। সেই নামগুলো যেমন শ্যামাপদ রায়, নতুন মুখ, কিন্তু তিনি নির্বাচনী রাজনীতিতে তিনি নতুন মুখ হলেও তিনি পুর কমিশনার ছিলেন, আগে মন্ডলের সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি, অনেকগুলো গুণাবলী আছে তার। এবং তিনি একজন দাবিদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। আছেন মৃদুল মজুমদার, দীর্ঘদিন গত 5 বছর থেকে তিনি উধারবন্দের বিজেপি রাজনীতির সঙ্গে জড়িত, এরকম আছেন। মিঠুন নাথ উঠে এসেছেন, তিনি বজরং দলের একজন সক্রিয় কর্মকর্তা হিসেবে তিনি টিকিট দাবি করছেন। কিন্তু নির্বাচনে যে একটা অভিজ্ঞতার প্রয়োজন, নির্বাচনী লড়াই, সেই অভিজ্ঞতাকে আপনারা মনে রাখবেন, উধারবন্দ সিটটা কিন্তু আপনি ঠিক শিলচরের মতো বা ধরার মতো নয় যে এখানে বিজেপির জন্য খুব একটা সহজ আসন। এটা কিন্তু বিজেপির জন্য একটা কঠিন আসন। যদিও এটাকে প্রবলভাবে হিন্দু গরিষ্ঠ করা হয়েছে, কিন্তু তাতেও যে খুব একটা সুফল, খুব যে একটা বিরাট ব্যবধানে যে বিজেপি এখানে জিততে পারবে এমন কোনো কথা কিন্তু নয়। তাই স্বভাবতই এই যে মিহির সোমের নামটা এই তালিকায় এসে যাওয়া, মানে মিহির সোম যদি টিকিট না পান তাহলে এটা অনেকটাই সুবিধাজনক হবে কংগ্রেসের বিজেপির জন্য। যদি তিনি টিকিট না পান তাহলে সেটা কংগ্রেসের জন্য বা অজিত সিংয়ের জন্য একটা ভালো খবর। এটা কিন্তু ঘটনা, আমরা যেটা প্রত্যক্ষ করছি। এখন অনেকেই বলবেন, কেন মিহির সোম ছাড়া কি বিজেপিতে লড়াই করার মতো কেউ নেই? আছেন, কিন্তু এমন একটা আসন উধারবন্দ আসন যেখানে কিন্তু কংগ্রেস কিন্তু অন্য জায়গার মতো পুরো নিঃশেষিত হয়ে যায়নি। যদিও এখন মালগ্রাম এলাকায় জুড়ে এটা একটা বাঙালি অধ্যুষিত আসন হয়েছে, কিন্তু মনে রাখবেন অজিত সিং কিন্তু মালগ্রামের সন্তান, এবং এই এলাকায় তিনি স্থানীয়। সেই সূত্রে তার কিন্তু একটা বিরাট প্রভাব রয়েছে মালগ্রাম ইটখোলা এলাকায়, যার একটা সুফল কংগ্রেস পেতে পারে। ঠিক এরকম অবস্থায় লড়াইটা কিন্তু খুব কঠিন উধারবন্দে, এটা কিন্তু মনে রাখতে হবে।
মিরসুম দুবার বিধায়ক হয়েছেন। মিরসুমের বিরুদ্ধে অনেকেই ক্ষেপে আছেন, অনেকেই বলছেন তার জনসংযোগ নেই, অনেকগুলো কথা বলা হচ্ছে। কিন্তু জনসংযোগ নেই কথাটা কতটুকু সত্য সে সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তার একটা জনভিত্তি রয়েছে, তাই তাকে বাদ দিলে এই আসনটা বিজেপির জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। এটা কিন্তু একটা ঘটনা। আপনি যেটা আমি বললাম যে আপনি এখানে অন্য জায়গার মতো আপনি কংগ্রেসকে উদাহরণে দুর্বল ভাবলে হবে না। কংগ্রেসের উদাহরণে প্রায় ৭১,০০০ বাঙালি হিন্দু ভোট রয়েছে, ৪৮,০০০ চা শ্রমিক ভোট রয়েছে, এবং এবং বাকি ভোটগুলো আরো উপজাতি ভোট রয়েছে, তারপর রয়েছে মুসলমান ভোট। তাই সমীকরণটা একটু জটিল। আপনি যদি শুধুমাত্র হিন্দুত্বের হাওয়া দিয়ে এই আসন জেতা সম্ভব নয়। গতবার কিন্তু বিজেপি এখানে জয়লাভ করেছিল, কিন্তু রাহুল রায় যদি একটু ভোট কাটতেন তাহলে কিন্তু কংগ্রেস এখানে জিতে যেতে পারত। এখানে খুব অল্প ভোটের ব্যবধানে কংগ্রেস এই আসনে হেরেছিলেন, অজিত সিং হেরেছিলেন। তাই আপনি যদি পরিসংখ্যান দেখেন, আপনি কংগ্রেসকে খুব একটা দুর্বল প্রতিদ্বন্দ্বী ভাবলে কিন্তু চলবে না। তাই এই আসনটা কিন্তু অনেকটা কঠিন আসন কিন্তু এটা বিজেপির জন্য। এবং মিরসুমকে যদি বাদ দেওয়া হয় এই আসনে, তাহলে এমন একজনকে আনতে হবে যার ঠিক মিরসুমের সমপর্যায়ে জনভিত্তি রয়েছে, যিনি মিরসুমের সমপর্যায়ে কাজ করতে পারবেন, সেই রকম কাউকে দলের প্রয়োজন হবে। এবং সেই প্রত্যাশাটা কে পূরণ করতে পারবেন সেটা এখনো পরীক্ষিত হয়নি, কিন্তু লড়াইটা কঠিন। তাই এই যে প্রথম তালিকায় মিরসুমের নাম যে বাদ যাওয়াটা, এটা হয়তো মুখ্যমন্ত্রী তাকে চাইছেন না, তাই তার নামটা বাদ যাচ্ছে। আগামীতে আরো অনেক কিছু ঘটবে। এবারে বিজেপি যে তালিকা তৈরি হবে তারা শুধু যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ থাকবে এমন নয়, অন্যরা হস্তক্ষেপ করবেন। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি দেখা দিয়েছে। ঠিক এই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা দেখলাম যে বিজেপির টিকিটের জন্য লড়াই কিন্তু সবাই চালিয়ে যাচ্ছেন। তবে এক কথায় মিরসুমকে বাদ দেওয়াটা বিজেপির জন্য, হ্যাঁ, হতে পারে নানা কার্যকারণে হয়তো শেষ মুহূর্তে তার নাম বাদ যেতে পারে বা তিনি টিকিট পেতেও পারেন, সেটা অন্য কথা। কিন্তু প্রায় নির্বাচনের প্রায় ৬-৭ মাস আগে প্রার্থী তালিকায়, বাজার তালিকায় তার নামটা দেওয়া, এটা বিজেপির জন্য কতটুকু মঙ্গলজনক হবে সেটা একটা বিরাট প্রশ্ন। কারণ মিরসুমের দীর্ঘদিন তিনি এই উদারবন্দের রাজনীতিতে কাজ করার সূত্রে তার যে একটা তৃণমূল স্তরে যে তার যে একটা প্রভাব রয়েছে, এটাকে তো কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো আপনার কাছে বা আরো কয়েকজনের কাছে, এমনকি আমার কাছে মনে হতে পারে না তিনি মানুষটা ঠিক নন, তোলে অনেক কিছু করছেন, এই ধরনের কথাবার্তা বলতে পারেন, কিন্তু তার যে জনসংযোগকে অস্বীকার করা যায় না। তাই খুব সহজে মিরসুমকে তাই মিরসুমকে, আরেকটা কথা হলো মিরসুম এমন একজন ব্যক্তি, তিনি 2011 সালে কিন্তু তিনি বিজেপির টিকিট না পেয়ে কিন্তু নির্দল দাঁড়িয়েছিলেন। অর্থাৎ দল বদল করার তার কিন্তু একটা, অর্থাৎ তিনি দেখিয়ে দিয়েছিলেন, ভোটও পেয়েছিলেন ভালো, আমি 12,000-13,000 মতো ভোট পেয়েছিলেন। অর্থাৎ তার একটা সমর্থক অনুগামীর সংখ্যা একটা বিরাট সংখ্যা আছে। তো এটা কিন্তু একটা চিন্তার বিষয়। সুতরাং এই উদারবন্দ আসলে টিকিট নিয়ে একটা জটিল সমস্যার মধ্যে বিজেপি পড়বে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তাই এবং আগ বাড়িয়ে ঝুট করে মিরসুমকে বাদ দেওয়া প্রথম তালিকা থেকে, এটা যতটুকু সহজ মনে হচ্ছে ততটুকু সহজ না হতে পারে। কারণ এখানে অন্য দাবিদাররা প্রবলভাবে আছেন, এবং যে দাবিদাররা আছেন তারাও দক্ষ, কিন্তু অভিজ্ঞতার নিরিখে কিন্তু মিরসুম থেকে পিছিয়ে। এবং মিরসুমের বিরুদ্ধে এমন সাংঘাতিক কোনো যে দুর্নীতির অভিযোগ এই করেছেন এরকম কিন্তু আজ পর্যন্ত কেউ উত্থাপন করতে পারেননি। এটা হতে পারে তিনি পরপর দুবার হয়েছে, বাবা তুমি আর কেন হবে, কিন্তু 3বার তো অনেকেই বিধায়ক হয়েছেন। তাই আমার মনে হয় যে এই তালিকাটাতে নাম থাকলেও আগামীতে হয়তো এই বিষয়টা নিয়ে একটা আলোচনা চলবে। তবে উদারবন্দ আসন নিয়ে একটা, কারণ উদারবন্দের প্রার্থী হচ্ছে কংগ্রেস প্রার্থী, এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে অজিত সিং হতে পারেন। তো অজিত সিংকে আটকানোর জন্য কোন প্রার্থী দিলে কাজটা সহজ হবে, এটা কিন্তু বিজেপি দল বিবেচনা করবে। এটা কিন্তু আমার একটা স্পষ্ট ধারণা, এবং এটা করা হবে। কারণ নির্বাচনী লড়াইয়ে অপোজিশন বিরোধীরা কাকে প্রার্থী করবে তার উপরও অনেক সময় প্রার্থী বাছাই হয়। তো সব মিলিয়ে উদারবন্দের যে পরিস্থিতি, বিশেষ করে বিজেপির জন্য অনেকটাই চর্চার বিষয়। অনেক চর্চা চলছে। তো দেখা যাক, নির্বাচনের তো অনেক দেরি আছে, পরিস্থিতি কোন দিকে যায় আমরা আগামীতে দেখব। নমস্কার।